14 প্রতিশ্রুতি দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা। 111-এর সংস্কারবাদীদের অনেক পরিকল্পনা ঠাঁই পেয়েছে বলছেন বিশ্লেষকরা। প্রচারণায় জমজমাট নির্বাচনী মাঠ। ভোট টানতে বৃষ্টি বিঘ্নিত দিনেও দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। 30 ডিসেম্বরের নির্বাচনে নৌকাকেই বেছে নেবে জনগণ। বিজয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বললেন, আগুন সন্ত্রাসীদের ভোট চাওয়ার অধিকার নেই। এবং নির্বাচনে ধানের শীষ প্রতীকে জামায়াতের 22 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় বিভিন্ন মহলের সমালোচনা। স্থানীয় পর্যায়ে সংখ্যালঘুদের ওপর নেতিবাচক প্রভাবের আশঙ্কা। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি শিরিন আক্তার। 14 প্রতিশ্রুতি দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হয়েছে। জনগণের কল্যাণে জনমতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এতে ক্ষমতার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণের কথাও উল্লেখ করা হয়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় ঐক্যফ্রন্ট কি করতে চায় নির্বাচনী ইশতেহারের মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরতে সোমবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে হাজির হন ডক্টর কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জোটের শীর্ষ নেতারা। তাদের উপস্থিতিতে একদলীয় শাসনের অবসান ও ক্ষমতায় ভারসাম্য আনা সহ 14টি প্রতিশ্রুতি সম্বলিত ইশতেহার পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। একদলীয় শাসনের যেন পুনর্জন্ম না ঘটে তা নিশ্চিত করা হবে। ইশতেহারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার কথা বলা হয়েছে একটানা পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে। একটানা পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবে। পুলিশ ও সামরিক বাহিনী ছাড়া সরকারি অন্য চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা রাখতে চায় না ঐক্যফ্রন্ট। কোটা থাকবে শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য, আর শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালুর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করা হয় এতে। জীবনের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে ইশতেহারে। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে এতে। ক্ষমতায় গেলে পরিবহন নীতি প্রণয়ন, চিকিৎসা ব্যয় ও ওষুধের দাম কমানো, শ্রমিকদের বেতন বাড়ানো এবং কৃষি উৎপাদনকে লাভজনক করার অঙ্গীকার করেছে ঐক্যফ্রন্ট। ঘোষিত ইশতেহারকে সাম্প্রতিককালের বৈপ্লবিক প্রতিশ্রুতি হিসেবে অভিহিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ তাদের অধিকার আদায়ে সোচ্চার হবে বলেও মন্তব্য করেন তিনি। মানুষ তাদের অধিকারগুলোকে আদায় করবে এবং যে অপশক্তি রয়েছে, যারা স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দিতে চায়, যারা মানুষের অধিকারকে হরণ করতে চায়, তাদেরকে পরাজিত করবে। এর আগে অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্যে নির্বাচনের বিদ্যমান পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়ে নানান প্রশ্ন উঠছে। আমাদের ক্যান্ডিডেটের উপরে পেশি শক্তি চালানো হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। শেষমেশ জনগণই দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়টি নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারে চমক নেই, জনগণের স্বার্থের চেয়ে গুরুত্ব পেয়েছে রাজনৈতিক ইস্যু। এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের। দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সময় সংবাদকে এই কথা বলেন। তিনি আরো বলেন, 111-এর সংস্কারবাদীদের অনেক পরিকল্পনা এতে ঠাঁই পেয়েছে। এরকম চমক কিছু দেখছি না। যেমন একটি আছে যে পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। 111-এর সময় এটা কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি উভয় পক্ষের সংস্কারবাদীদের একটি দাবি ছিল। পরপর 2 মেয়াদ হলে তাহলে তো শেখ হাসিনা ডিসকোয়ালিফাই করেন, সেক্ষেত্রে বিএনপির নেত্রী হয়তো সুযোগ পাবেন। তার তো পরপর 2 মেয়াদ হয় নাই। যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছেন, এই ধরনের কথাবার্তা আগেও বলা হয়েছে। এর আগে যখন বিএনপি জামাত সরকারে ছিল, তারা কিন্তু এর বিরুদ্ধে কাজ করেছে। এখন যে কথাগুলো তারা বলছে। রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। নির্বাচন ব্যবস্থা তখন কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলোই যেটা একটা
কমিটি করা হয়েছিল পার্লামেন্টে, যে কমিটিটাতে সবাই গিয়ে বলে এসেছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাই রাখতে চাই, কিন্তু পরবর্তীকালে সেই রায়ের কথা বলে, যদিও সেই রায়ে আরও দুটো নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছিল যে প্রয়োজনে সেটা করা যেতে পারে, সেটাকে সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়ে আবার দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে পুনরায় সংবিধানে নিয়ে আসা হয় এবং তার ফলেই কিন্তু 2014 সালের নির্বাচন আমরা বর্জন করেছিলাম। এরপরে আপনারা জানেন যে দেশে ক্রমাগতভাবেই কর্তৃত্ববাদ এবং স্বৈরাচারের প্রবণতা বাড়তে থাকে এবং সরকার ক্রমশই কর্তৃত্ববাদী হয়ে উঠতে থাকে এবং নাগরিকদের যে অধিকার, সেই অধিকারগুলোকে ক্রমান্বয়ে হরণ করা হতে থাকে। এর ফলে একটা অবস্থা তৈরি হয়, যে অবস্থাটা হচ্ছে যে আসলে দেশে গণতন্ত্র টিকে থাকবে কি থাকবে না, মানুষের যে বাক স্বাধীনতা সেটা থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বিভিন্ন আইন পাশ করা হয়েছে, যে আইন পাশগুলোতে আপনার মুক্ত গণমাধ্যম, মানুষের মুক্ত চিন্তা, এগুলো বাধা প্রদান করবার যথেষ্ট রকমের ব্যবস্থাও আইনগতভাবে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে অনেকগুলো পত্রপত্রিকা বন্ধ করা হয়েছে, সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন, বন্দী হয়েছেন এবং কোনো সংবাদ মাধ্যমের উপরে সরকারের যে চাপ, সেই চাপও প্রচণ্ডভাবে বেড়ে গেছে। অন্যদিকে রাজনৈতিক ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমরা যারা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছিলাম, নিরপেক্ষ নির্বাচন চাচ্ছিলাম, তাদের উপরেও সরকারের চাপ অত্যন্ত বাড়তে থাকে। এবং রাজধানীর একটি হোটেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। এবার পরবর্তী প্রসঙ্গ। যারা আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে ভোটাধিকার হরণ করতে চেয়েছিল, তাদের জনগণের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। গত 10 বছরে আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে বলেই 30 ডিসেম্বর দেশের জনগণ নৌকায় ভোট দেবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 2014-তে অগ্নি সন্ত্রাস করে শত শত মানুষ হত্যা করে, শত শত হাজার হাজার গাড়ি পুড়িয়ে যারা নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল, যারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল ওই বিএনপি জামাত জোট, নিরীহ মানুষকে বোমা মেরে মেরে, চলন্ত বাসে আগুন দিয়ে বোমা মেরে, মলোটভ ককটেল মেরে যারা এই হত্যাকাণ্ড চালিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে চেয়েছিল, তারা কিভাবে কোন মুখে জনগণের কাছে ভোট চাইবে? ভোট চাইতে যে কি বলবে? এই নির্বাচনে বাংলাদেশের জনগণের উপর আমার আস্থা আছে, বিশ্বাস আছে। বাংলাদেশের জনগণ কখনো ভুল করে না, আর তাদের ভোটের অধিকার, তাদের সাংবিধানিক অধিকার আর কখনো কেউ কেড়ে নিতে পারবে না। আরো 5টি বছর সরকারে থাকা একান্তভাবে প্রয়োজন। সেজন্য আজকে বিজয় দিবসে আমি বাঙালি জাতির কাছে, বাংলাদেশের জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাই, এই কারণে যে বাংলাদেশের এই অগ্রযাত্রার জন্য কেউ কেড়ে নিতে না পারে। নির্বাচন সামনে রেখে সারা দেশের প্রচারণায় ব্যস্ত মহাজোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। এই মুহূর্তে ময়মনসিংহের ফুলবাড়িয়া আছেন হারুনুর রশিদ এবং চট্টগ্রামের জামালখান এলাকায় আছেন শফিকুল আলম। প্রথমেই যাচ্ছি হারুনের কাছে। হারুন, ময়মনসিংহের যে 11টি নির্বাচনী আসন আছে, সবগুলো আসনেই এই মুহূর্তে তুমুল প্রচারণা চলছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের দাবি তুলে ধরছেন, ভোট প্রার্থনা করছেন এবং ভোট প্রার্থনার জন্য যে প্রতিশ্রুতি দেওয়া দরকার সেগুলো তারা দিচ্ছেন। আমি আজকে সারাদিনই অবস্থান করেছি ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া আসনে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য যারা প্রার্থী আছেন তারা সবাই তাদের প্রচারণা চালিয়ে গেছেন। আজকে দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনের ফুলবাড়িয়া উপজেলা সদরে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মুসলিম উদ্দিন এবং তিনি গণসংযোগের পর এখানে একটি যুবলীগের যে নির্বাচনী সভা, সেই সভাতে যোগদান করেছেন এবং এই সভার কাজ শেষে তিনি এনায়েতপুর ইউনিয়নে গিয়েছেন, সেখানে গণসংযোগ করেছেন এবং সেখানে একটি বিশাল জনসভায় বক্তব্য রেখেছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এখানকার আরেকজন প্রার্থী, বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ, তিনিও আজকে ফুলবাড়িয়ায় দুপুরের পর গণসংযোগ করেছেন।
ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নে। আমরা সেখানে দেখেছি যে বাসনা গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে তিনি গণসংযোগ করেছেন, মানুষের কাছে লিফলেট বিতরণ করেছেন, ভোট চেয়েছেন, উঠোন বৈঠক করেছেন এবং ভোট প্রার্থনা করছেন যেন আগামী নির্বাচনে তিনি জয়লাভ করতে পারেন। এছাড়া দেওখোলা বাজারে জাতীয় পার্টির প্রার্থী ডাক্তার KR ইসলাম তিনি গণসংযোগ করেছেন এবং এইখান ফুলবাড়িয়া পৌর সদরে পল্লী বিদ্যুতের সামনে গণসংযোগ করেছেন। জাসদের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মিন্টু তিনিও গণসংযোগ করেছেন। সবাই ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন এবং তারা আশা করছেন যে আগামী নির্বাচনে তারা সবাই জয়লাভ করবেন। তো এই ছিল আমার কাছে ফুলবাড়িয়া থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের জামাল খান বাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। হারুন, আপনাকে যেটি বলতে পারি সেটি হচ্ছে ময়মনসিংহের মতো চট্টগ্রামে পুরোদমে জমে উঠেছে আসলে নির্বাচনী প্রচারণা। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনে সড়ক, মহাসড়ক থেকে অলিগলি সবখানেই কিন্তু এরকম পোস্টার লাগানো হয়েছে, ব্যানার লাগানো হয়েছে এবং প্রচারণা চালানো হচ্ছে। আজকেও আওয়ামী লীগের প্রার্থী আফসারুল আমিন এবং চট্টগ্রাম 10 আসনের প্রার্থী আফসারুল আমিন এবং চট্টগ্রাম 11 আসনের প্রার্থী MA লতিফ দুইজনের পক্ষে প্রচারণা চালানো হয়েছে। যদিও বিএনপির আজকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ে যে চট্টগ্রামের যে 10টি আসন রয়েছে সেই 10টি আসনে মত বিনিময় সভা হয়েছে রিটার্নিং কর্মকর্তা এবং প্রার্থীদের সাথে। ঠিক একইভাবে চট্টগ্রামের সার্কিট হাউসে যে চট্টগ্রাম নগরীর যে 6টি আসন রয়েছে সেখানেও কিন্তু প্রার্থীদের সাথে আলোচনা হয়েছে। তারা নানা অভিযোগ করেছেন। আমি এই মুহূর্তে যা দাঁড়িয়ে আছি যে চট্টগ্রাম 9 আসনে, যে এখানে আসলে EVM এর মাধ্যমে এখানে কিন্তু নির্বাচন হবে। এই আসনে কিন্তু ভোটার সংখ্যা প্রায় 4 লাখের কাছাকাছি ভোটার সংখ্যা রয়েছে। 144টি কেন্দ্রে কিন্তু ভোট হবে। তো EVM নিয়ে মানুষের মধ্যে নানা সমালোচনা রয়েছে, সেটিও আজকে বিভিন্ন মত বিনিময় সভায় সেটি উঠে এসেছেন। সবারই একটি পাওয়া, সেটা হচ্ছে EVM নিয়ে যেহেতু মানুষের একটু ধোঁয়াশা রয়েছে সেক্ষেত্রে যেন এটা সমাধান করা হয়। সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনার আগামী 27 তারিখ পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে কিন্তু বিভিন্ন কেন্দ্রে গিয়ে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আজকে আমি আপনাকে আরেকটি কথা জানিয়ে রেখে, আজকে মত বিনিময় সভা কিন্তু বিএনপি বেশ কিছু প্রার্থী বিভিন্ন অভিযোগ করেছেন, তাদেরকে হামলা করা হচ্ছে, তাদেরকে গণসংযোগ করতে দেওয়া হচ্ছে না এবং তাদের সেই অভিযোগ শুনে কিন্তু নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান বলেছেন তাদের সেই বিষয়গুলো দেখাশোনা করা হবে এবং তারা যাতে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারে সেই বিষয়টি তিনি নিশ্চিত করবেন, সে বিষয়ে তারা জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে পুরোদমে চট্টগ্রামে অলিতে গলিতে বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু যেই বস্তিতে সেখানে কিন্তু প্রচারণা চলছে এবং প্রার্থীরা তাদের পছন্দ মতো প্রচারণা চলছে এবং উৎসব মুখর পরিবেশে বলা যায় এখানে নির্বাচন আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি শিরিনের কাছে। মহাজোট এবং ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খবর জানাতে চট্টগ্রামের জামাল খান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন শফিকুল আলম। এর আগে ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন হারুনুর রশিদ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের প্রত্যাশা, প্রার্থীদের ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দেওয়া। আজ থাকছে গাজীপুরের সাধারণ মানুষের প্রত্যাশার কথা। চাঁদপুরে স্বামী স্ত্রী সহ একই পরিবারের 4 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার দেবপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পারিবারিক বিরোধী হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। স্বজনরা জানান, চাঁদপুরের সদর উপজেলার দেবপুর এলাকায় সোমবার সকালে পরিবারের লোকজনের সারা শব্দ না পেয়ে ঘরে ঢুকে মাইনুদ্দিন ও তার 2 ছেলের লাশ দেখতে পান তারা। কিছুক্ষণ পরে বাড়ির পাশে পুকুর পাড় থেকে স্ত্রী ফাতেমা বেগমের লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ। দুয়ার ভালো করে চাকরি আমরা খুললা, এরপরে এই রুমের ভিতরে যায় আমার ভাতিজা 2টা মুহ বান্ধিয়া। এদিকে মারা যাওয়ার আগে মৃত্যুর কারণ হিসেবে শ্বশুরবাড়ির লোকজনকে অভিযুক্ত করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মাইনুদ্দিন। টকজক লাগছে আর কইছে আর বুনে ভাত খাইতো না, হ্যাঁ বাচ্চা হ্যাঁ করে দিয়া যাইব গিয়া, তো এই হার বাহারা কইছে কেস মামলা করব। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। নিজের লাশ এবং তার 2টো সন্তান 9 মাসের এবং একটা 5 বছরের এবং সেই সাথে তার ওয়াইফের মৃতদেহ আমরা উদ্ধার করেছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে পারিবারিক কোনো কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে। মাইনুদ্দিন চট্টগ্রামে একটি বেকারিতে কাজ করতেন। সে ছাড়াও স্ত্রী ফাতেমা বেগম, 6 বছরের শিশু মিথিলা ও 9 মাসের শিশু সন্তান সিয়ামের লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। এবার ভোটের খবর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে স্বাধীনতা বিরোধী জামায়াতের 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এ নিয়ে রাজনীতি সচেতন মহলের সমালোচনার পাশাপাশি আতঙ্ক বাড়ছে সংখ্যালঘুদের পরিবারে।
বৃহত্তর খুলনা অঞ্চলের কয়েকটি আসনে অংশগ্রহণ করছে জামায়াতের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা। এতে এই অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে এক ধরনের আতঙ্ক। বিগত বিএনপি জামায়াতের শাসনামল এবং 2013 ও 14 সালে এসব নির্বাচনী এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বসতবাড়িতে জামায়াত শিবিরের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এবারে নির্বাচনে ঐক্যফ্রন্টের হয়ে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় 2 জন করে এবং যশোর ও ঝিনাইদহে 1 জন করে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে জামায়াত নেতারা। কুমিল্লা, সাভার ও টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 শিশুসহ নিহত হয়েছেন 7 জন, আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ জানায়, দুপুরে টাঙ্গাইলের পোড়াবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রের এক যাত্রী নিহত হন। গুরুতর আহত 6 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও 2 জনের। এছাড়া আশুলিয়ার জিরানি এলাকায় ওয়েলকাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক নারী ও তার ছেলের মৃত্যু হয়। আহত 15 জনকে স্থানীয় বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কুমিল্লার কোটবাড়ি এলাকায় ট্রাক থেকে পড়ে 2 শিশু নিহত হয়েছে। মাদারীপুরে আগুনে পুড়ে গেছে 12টি দোকান। ভোরে শিবচর উপজেলার কুতুবপুর বাজারে অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায়, বাজারে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে যায় 12টি দোকান। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। চাঁপাইনবাবগঞ্জে এক কলেজ ছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে সেখানে গিয়ে পরিচয় শনাক্ত করেন আব্দুর রহিমের স্বজনরা। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 14 প্রতিশ্রুতি দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা। 111-এর সংস্কারবাদীদের অনেক পরিকল্পনা ঠাঁই পেয়েছে বলছেন বিশ্লেষকরা। প্রচারণায় জমজমাট নির্বাচনী মাঠ। ভোট টানতে বৃষ্টি বিঘ্নিত দিনেও দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। 30 ডিসেম্বরের নির্বাচনে নৌকাকেই বেছে নেবে জনগণ। বিজয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বললেন, আগুন সন্ত্রাসীদের ভোট চাওয়ার অধিকার নেই। এবং নির্বাচনে ধানের শীষ প্রতীকে জামাতের 22 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় বিভিন্ন মহলে সমালোচনা। স্থানীয় পর্যায়ে সংখ্যালঘুদের ওপর নেতিবাচক প্রভাবের আশঙ্কা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গেই থাকুন সময়ের।